এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ডেইলি স্টাডি বিজনেস পেপারের একটা হেডলাইন। এই হেডলাইনকে বিশ্লেষণ করে আমরা এই সেন্টেন্সের স্ট্রাকচার এবং এটা কোন সেন্টেন্স, প্রত্যেকটা শব্দকে বিশ্লেষণ করে অনেকগুলো গ্রামেটিক্যাল আমি কম্পোনেন্টস আনার চেষ্টা করব। এবং এখান থেকে বুঝে নিতে পারবেন কীভাবে ওয়ার্ড অ্যানালাইসিস করে ভোকাবুলারি ইমপ্রুভ করতে হয়, সে বিষয়গুলো এখানে একটু ধারণা নিতে পারেন। যেমন এখানে বলা হচ্ছে বাংলাদেশ সিমেন্ট প্রডিউসার্স রিজেক্ট ইউএস ওভার ক্যাপাসিটি ক্লেইমস। আচ্ছা, এখানে যেটা সেটার অর্থটা হচ্ছে বাংলাদেশ সিমেন্ট প্রডিউসার্স অর্থাৎ বাংলাদেশের সিমেন্টের উৎপাদককারীরা রিজেক্ট প্রত্যাখ্যান করেছে ইউএস ওভার ক্যাপাসিটি ক্লেম, ইউএসের যে দাবি অতিরিক্ত উৎপাদন সেটা সম্পূর্ণ বাংলাদেশের সিমেন্ট উৎপাদকরা প্রত্যাখ্যান করেছে। তারা যে একটা ক্লেম করেছে সারা বিশ্বের বা বিভিন্ন রাষ্ট্রের উপরে মানে অতিরিক্ত উৎপাদন, এই বিষয়গুলো। আচ্ছা, এখন আমি যদি দেখি এই একটা সেন্টেন্সে যখন আমরা অ্যানালাইসিস করতে যাব, প্রথম যেটা সবচেয়ে বেশি সিগনিফিক্যান্ট কাজ সেটা হচ্ছে যে এখান থেকে একটা ফাইনাইট ভার্ব বা মেইন ভার্ব আইডেন্টিফাই করা। এখানে ফাইনাইট ভার্ব এবং মেইন ভার্ব হচ্ছে যে রিজেক্ট। রিজেক্ট হচ্ছে এখানে যেটা প্রত্যাখ্যান করা, এটা ভার্বের সিঙ্গুলার ফর্ম। ভার্বের শেষে এস বাই এস থাকলে সিঙ্গুলার, সরি এটা কিন্তু ফ্লোরাল ফর্ম। এস বাই এস থাকলে সিঙ্গুলার ভার্বের, কিন্তু এস বাই এস না থাকলে ফ্লোরাল। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অনুসারে কেন ফ্লোরাল বুঝে নিতে হবে। সাবজেক্ট ফ্লোরাল পেতে ভার্বও ফ্লোরাল, অর্থাৎ এখানে যে সাবজেক্ট, তাহলে এটা যদি ফাইনাইট ভার্ব হয় বাংলাদেশ সিমেন্ট প্রডিউসার্স, এটা হচ্ছে যে সাবজেক্ট। এখানে সাবজেক্টও কিন্তু প্রডিউসার্স থেকে প্রডিউসার্স ফ্লোরাল, সাবজেক্ট ফ্লোরাল ভার্বও ফ্লোরাল। সাবজেক্ট সিঙ্গুলার হলে এটা প্রডিউসার হলে তাহলে এটা রিজেক্টস হতো, ভার্বও সিঙ্গুলার হতো। আচ্ছা যাই হোক, তাহলে এটা তো রাইট ফর্ম অফ ভার্বের রুলস অনুসারে আমরা জানলাম সাবজেক্ট সিঙ্গুলার ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট ফ্লোরাল ভার্ব ফ্লোরাল। এখন এই যে এটা ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্বটা যদি বাক্য থেকে আইডেন্টিফাই করা যায় তাহলে সাবজেক্টটা আইডেন্টিফাই করা খুব ইজি। এক কথায় ফাইনাইট ভার্বের আগে যতটুকু অংশ থাকে মানে যেটাকে কেন্দ্র করে সাবজেক্ট বাক্যটা লেখা হচ্ছে সেটাই হচ্ছে যে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে যে বাংলাদেশ সিমেন্ট প্রডিউসার্স, এটা ফুলটাই হচ্ছে যে সাবজেক্ট। এখন আমরা জানি সাবজেক্ট সর্বদা নাউন অথবা প্রোনাউন হয়, অন্য কোনো পার্টস অফ স্পিচ হয় না। সাবজেক্ট কিন্তু এখানে একটা ওয়ার্ড হলে আমি নাউন বলতে পারবো, এখন একটা দুইটা তিনটা একের অধিক ওয়ার্ড হলে সেটাকে আমরা বলতে হবে এটা হচ্ছে একটা ফ্রেজ, শব্দগুচ্ছ। সাবজেক্ট যখন কোনো ফ্রেজ হয় তখন এটাকে বলতে হবে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। তাহলে এক্সামে যদি বাংলাদেশ সিমেন্ট প্রডিউসার্স এরকম ফাইনাইট ভার্বের আগে যদি একটা অংশ যদি আন্ডারলাইন করা থাকে, সে কোন ফ্রেজ যদি জানা হয়, সেটা যদি সাবজেক্ট অবজেক্ট যদি কোনো ফ্রেজের যদি অবস্থান করে সাবজেক্ট এবং অবজেক্টের স্তরে, সেটাকে অবশ্যই বলতে হবে এটা একটা নাউন ফ্রেজ। কারণ বাক্যের সাবজেক্ট বা ভার্বের পরবর্তী যেটা অবজেক্ট সেটা সর্বদা নাউন ফ্রেজে হয়। যেমন এখানে কে প্রত্যাখ্যান করছে, ইউএস ওভার ক্যাপাসিটি ক্লেম, এটা এটা তাহলে এটার পর অবজেক্ট আছে, কী দ্বারা প্রশ্ন করলে পাচ্ছি ইউএস ওভার ক্যাপাসিটি ক্লেমস, এটা হচ্ছে দ্য অবজেক্ট। এটাও একটা নাউন ফ্রেজ, একাধিক ওয়ার্ড আছে। তাহলে নাউন ফ্রেজ কোথায় হয় সেটা কিন্তু আমরা জানলাম। আচ্ছা, এখন দেখি ইন্ডিভিজুয়ালি যদি শব্দগুলোকে যদি আমরা বিশ্লেষণ করি, এখানে প্রডিউসার প্রডিউসার এই শব্দটা কোত্থেকে এসেছে, প্রডিউস থেকে প্রডিউসার, প্রডিউস প্রডিউস মানে উৎপাদন করে, এটা ভার্ব। তাহলে এটা ভার্ব ইউজ না করে কেন এটা নাউন ইউজ করা হলো, কারণ সাবজেক্ট নাউনে হয় এই জন্য নাউন ইউজ করলো। এখন সিমেন্ট কিন্তু এখানে নাউনের আগে, সিমেন্ট কিন্তু এখানে যদিও নাউন কিন্তু এখানে বাক্যের মধ্যে কিন্তু নাউনের আগেরটা কিন্তু এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করেছে। এবং আবার বাংলাদেশ আমরা জানি এটা একটা প্রপার নাউন, কিন্তু এখন এটা কিন্তু প্রপার নাউন হিসেবে কাজ করে নাই। প্রপার নাউন যখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করবে তখন এটা প্রপার অ্যাডজেক্টিভ, নাউনের আগে সর্বদা অ্যাডজেক্টিভ হয়। এবং এই নাও যেমন বাংলাদেশ, বাংলাদেশের র আছে, কোনো পদের পরে যদি র থাকে তখন বুঝে নিতে হবে এখানে একটা অ্যাপোস্ট্রফি এস হবে। এরকম দুটি নাউনের মধ্যে সম্পর্ক বোঝাতে মাঝখানে প্রথম নাউনের পরে বা একটা নাউনের পরে যদি অ্যাপোস্ট্রফি এস থাকে তখন এটাকে বলতে হবে এটা হচ্ছে যে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এটাকে পসেসিভ অ্যাডজেক্টিভও বলা যেতে পারে। পসেসিভ অ্যাডজেক্টিভ কখন পসেসিভ অ্যাডজেক্টিভ হবে, র বিভক্তি বোঝাতে, ষষ্ঠী বিভক্তি, 7 প্রকার যে বিভক্তি প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এটা একটা ষষ্ঠী বিভক্তির অংশ। আচ্ছা, প্রডিউসটা আমরা দেখলাম
যেমন রিজেক্ট, এটা ভার্ব, এটা নাউন হচ্ছে যে রিজেকশন, শব্দের পরে যদি টি থাকে তখন এটা নাউন হয়। যেমন রিজেক্টের নাউন হচ্ছে যে রিজেকশন, রিজেকশন, অর্থাৎ শব্দের পরে যদি টি থাকে সংযুক্ত করে নাউন গঠন করতে হবে। তাহলে এখানে নাউন না হয়ে এখানে ভার্ব কেন হলো? সাবজেক্টের পরে ভার্ব বিদায় আমি নাউনটা ইউজ না করে ভার্বটা। এখান থেকে যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে একটা শব্দের নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রত্যেকটা ফর্মটা 4টা ফর্ম আলাদা করে জানতে হবে। আমি যদি বিন্যাসটা যদি করতে পারি, সাফিক্স যুক্ত করি, তাহলে আমি নিজের মতো করে যেখানে যেটা প্রয়োজন হবে সেখানে আমি সেই ওয়ার্ডটা ইউজ করতে পারবো। এখন আসি ওভার ক্যাপাসিটি। এখানে একটা বিষয় দেখেন, এটা ফুলটাই হচ্ছে যে একটা নাউন। আমি যদি ক্যাপাসিটি, যেমন ক্যাপাসিটির অ্যাডভার্ব হচ্ছে যে ক্যাপাবল, ক্যাপাবল থেকে ক্যাপাসিটি, সক্ষম, অ্যাডজেক্টিভ থেকে নাউন, অর্থাৎ এটা নাউন হয়েছে, শব্দের পরে যদি টি ওয়াই থাকে সেটা নাউন হয়। যেমন অ্যাবল, অ্যাবিলিটি, এরকম। এখন এখানে একটা ওভার আছে, আমরা জানি ওভারটা হচ্ছে যে একটা প্রেপোজিশন হয়, আবার ওভারটা অ্যাডভার্ব হয়। ওভারের পরে যদি নাউন বা নাউন ফ্রেজ থাকে অর্থ নির্দিষ্ট করে তখন প্রেপোজিশন। ওভারের পরে নাউন বা নাউন ফ্রেজ না থাকে, সরাসরি ভার্বের পরে থাকলে ওভার, তখন আবার ওভার কিন্তু অ্যাডভার্ব হয়। আচ্ছা, এখন কিন্তু এটা যখন অ্যাডভার্ব প্রেপোজিশন তখন বলবো, ওভার আলাদা করে শব্দ হিসেবে ইউজ করলে, কিন্তু এখন শব্দের সাথে যুক্ত হয়ে ইউজ করেছে, তাহলে এটা একটা শব্দের অংশ। শব্দের অংশ যেহেতু এটাকে প্রেপোজিশন বা এটা অ্যাডভার্ব বলা যাবে না, এটা একটা শব্দের আগে ব্যবহার হয়েছে বিধায় এটাকে আমরা বলতে হবে এটা হচ্ছে একটা প্রেফিক্স। এই প্রেফিক্স হিসেবে ইউজ করা হয়েছে। ওভার যখন প্রেফিক্স হিসেবে ইউজ করবে তখন এটা অতিরিক্ত বেশি। তাহলে ওভার ক্যাপাসিটি মানে অতিরিক্ত ধারণ ক্ষমতা বা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা এখানে ভাবার্থে বোঝানো হচ্ছে। এটা তো বুঝতে পেরেছেন। আবার এখানে যেটা বলা হচ্ছে ক্লেম, ক্লেম মানে আমরা জানি দাবি করা, সেটা ভার্ব হয়, সাবজেক্টের পরে হলে ক্লেম ভার্ব হবে। তবে এখানে ক্লেম এটা নাউন অর্থে ইউজ করা হচ্ছে, অবজেক্টের জায়গা যেহেতু আছে এই জন্য এটা কিন্তু নাউন অর্থে, এটা কিন্তু ভার্ব না। এইভাবে যদি সেন্টেন্সকে যদি অ্যানালাইসিস করে যদি আপনি নিউজ পেপারের প্রত্যেকটা বিষয় যদি বুঝতে পারেন, ইজিলি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং, গ্রামারের অনেক কিছু এইভাবে ক্লিয়ার করে নিতে পারি। আস্তে আস্তে আমাদের ফ্লুয়েন্সিটা এভাবে ইমপ্রুভ হয়।